আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কিন্তু নেহা, দুনিয়ায় এত ছেলে থাকতে তুই সায়নকে কেন ভালোবাসলি? এটা আমার মাথায় ঢুকছে না রে। জানিস তুই সায়ন কোনো সাধারণ ছেলে না, সে ভবঘুরে টাইপের। সে এসব প্রেম ভালোবাসা থেকে বহু দূরে দাঁড়িয়ে আছে আজও। চোখের সামনে বাবা মাকে হারানোর পরে সে একেবারে অনুভূতিহীন হয়ে গেছে। সে এখন জাস্ট একটা বড় পদার্থ, যার শরীরে আছে কিন্তু মন নেই, প্রাণ নেই। ও আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তা নিয়ে আমার কোনো সন্দেহ আজকাল। তার গলা কেঁপে ওঠে। তাই বলছি মা, সময় থাকতে সায়নকে আশা ছেড়ে দে, নিজেকে আর কষ্ট দিস না। নেহা তখন চোখের জল ফেলে বাবার হাত শক্ত করে ধরে বলল, আমি জানি সে কিরকম, তাও আমি তাকেই ভালোবেসে ফেলেছি। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু তাতে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আমি সারা জীবন অপেক্ষা করব ওর জন্য বাবা, কিন্তু প্লিজ আমাকে জোর করে অন্য কারো গলায় বাঁধবে না। এটা আমার অনুরোধ, আমার শেষ চাওয়া। নেহার এমন কথা শুনে কামাল রহমান আর নুরুন্নেসা বেগম একে অপরকে দিকে তাকিয়ে রইলেন। এক মুহূর্ত যেন 1000 বছর পেরিয়ে গেল। নুরুন্নাহার বেগম ভাঙ্গা কণ্ঠে বললেন, আমার কত স্বপ্ন দেখছিলাম রে নেহা, একমাত্র মেয়েকে রাজকন্যার মতো করে বিয়ে দেব, ধুমধাম করে আলোকসজ্জা ঘেরা একদিন। আজ তুই বলছিস তুই সায়নের জন্য আজীবন অপেক্ষা করবি? কামাল রহমান নিচু গলায় বললেন, জীবনে অনেক কিছু চাইতে হয় না মা, আমরা তোকে জোর করতেও চাই না, কিন্তু যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না সে তোকে কিভাবে ভালোবাসবে? নেখা তখন ফেল করে তাকিয়ে রইল মা বাবার মুখের দিকে, চোখে জল কিন্তু ঠোঁটে এক টুকরো নির্ভরতা। আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, ওর ভেতরে আমার মনের দরজা আছে যেটা কেউ এখনো খোলার চেষ্টা করেনি। আমি চাই সেই দরজাটা আমি প্রথমেই ছুঁই। আমি শুধু একটা সুযোগ চাই। নুরুন্নাহার বেগম মুখ ঘুরিয়ে চোখের পানি লুকাতে চাইলেন, কিন্তু মায়ের চোখেতে মিথ্যে বলে না। সব কিছুই তো জোর করে হয় না মা, তোর ভালোবাসাটা আমরা বুঝি। তোর মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারছি না। কামাল রহমান চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলেন, হয়তো ভবিষ্যতের কোনো অন্ধকারে হিসাব কষে নিচ্ছেন। আর নেহা বসে রইলেন বুকের মধ্যে একটা পাহাড় নিয়ে। ভালোবাসা, ভয় আর আশা সব মিলিয়ে এক অনিশ্চিত অপেক্ষা শুরু হলো তার। বাড়িটা যেন আজকে রূপকথা রাজপ্রাসাদের মতো করে সাজানো হয়েছে। চারিদিকে ঝকঝকে আলোয় ভরে উঠেছে, কোথাও বাহারি ঝরক বাতি, কোথাও আবার ফুলের মালামাল জোড়ানো। চারিদিকে প্রতিটা কোনায় আনন্দ আর উৎসবের রং, যেন স্বপ্নের মতো সব একসাথ। সব আয়োজন নিজের হাতে করেছে সায়ন, আর যারা দায়িত্বে আছে ওদেরকে বারবার করে বলছে সে। আয়রার বিয়েটা হবে রাজকীয়ভাবে, কোনো কমতি থাকবে না কিছুতেই। কিন্তু এই চমকপ্রদ আয়োজনের মাঝেও এক কোণে নীরব হয়ে বসে আছে আয়রা। জানালার পাশে চুপটি করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দূর আকাশের দিকে, যেন মনের ভিতরে গভীর কষ্ট লুকিয়ে রয়েছে। ঠিক তখনই ছোট বোন নায়রা হতদন্ত করে হেসে বলল, আপু চল বাইরে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আয়রা কিছু বুঝে ওঠার আগে নায়রা ওকে টেনে নিয়ে গেল ডাইনিং টেবিলের রুমের দিকে। আর সেখানে ঢুকতে আয়রার চোখ ছানা ভরা। এই ঘরটা কি তাদের বাড়ি নাকি কোনো শপিং মল? ঘরের প্রতিটি কোণা শহরের নামি দামি বুটিন ও কসমেটিক ব্র্যান্ডের পোশাক, জুতা, গয়নাগাটি সাজানো। সেদিন দোকানপাট বন্ধ থাকায় আয়রা শপিং করতে পারেনি, তাই সায়ন নিজে সব এনে দিয়েছে ঘরের মধ্যে। যে যা পছন্দ করছে আনায়াসে সে নিয়ে নিচ্ছে, সঙ্গে লেহেঙ্গা, কেউ গ্রাউন্ড, কেউ আবার পারফিউম বা মেহেদির বক্স হাতে তুলে নিচ্ছে। কিন্তু আয়রা যেন সেখান থেকেও নেই। তার চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো আগ্রহ নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে, শুধু দেখছে বাকি কি নিচ্ছে আর কি বলছে। হঠাৎ এক লোক আয়রার সামনে এসে দেখালেন সোনালী রঙের এমব্রয়ডারি করা এক গ্রাউন্ড। এইটা কোনের জন্য সায়ন শেয়ার চয়েস করেছে। লোকটির কথা বলতেই একে একে আয়রার জন্য পছন্দ করা অন্যান্য ড্রেস, কসমেটিক, জুতা নিয়ে এগিয়ে আসলো সবাই। ঠিক তখনই সামনে এলেন দাদি মেহেরজান, তার হাতে ঝকঝকে গয়নার বক্স এগিয়ে দিয়ে বললেন, কত রকম ডিজাইনের হার, লেকেজ, ড্রেসের সঙ্গে ম্যাচ করে তো ভালো লাগবে, সেটা নিয়ে নে। সায়নের পছন্দ তো ভালোই, একটাও পছন্দ হবে না তোর? দাদির মুখের দিকে তাকিয়ে নরম গলায় আয়রা প্রশ্ন করলো তখন, দাদি উনি কে হয়ে আমাদের? আয়রার কণ্ঠে স্পষ্ট অভিমান। উনি কেন আমাদের বিয়েটা এত ধুমধাম করে করছেন? উনি তো আমাদের সব সময় ভাবেন শত্রু মনে করেন, আমাদের বাহিরের লোক ভাবেন। তাহলে এই আয়োজন মানে কি? দাদি মেহেরজান কিছু বলতে চাচ্ছিলেন, ঠিক তখনই সায়ন এসে দাঁড়ালেন সামনে। তার চোখে যেন ঝাপাটে হাসি, ঠোঁটে এক রাগদীয়তা। পছন্দ হয়েছে তো সব কিছু? সায়নের কণ্ঠে এক অদ্ভুত শান্ত স্বর, যেন গতকাল কিছুই হয়নি। আর কিছু লাগবে? লাগলে বল, এক্ষুনি এনে দিচ্ছি, কোনো অপূর্ণ থাকবে না এই বিয়েতে। আয়রা একটু থেমে চোখ নামিয়ে শুধু বলে, পছন্দ হয়েছে, আর কিছু লাগবে না। গত রাতে তাণ্ডব এখনো তার স্নায়ুর মধ্যে গেঁথে আছে, তাই আর বাড়িতে কিছু বলার সাহস পেল না সে। আয়রা শুধু ভাবলো, এই মানুষটা আসলে কে? একই শুলে কিভাবে এত রকম রূপে থাকে? এক মুহূর্তে সে আগুন, আরেক মুহূর্তে ঠান্ডা বরফ। এ যেন এক অদ্ভুত প্রাণী, যার ভেতরে লুকিয়ে আছে দুটো বিপরীত পৃথিবী। তবে আয়রা একটা জিনিস ভালো করে বুঝে গেছে, সায়নকে রাগালে সে আরো বেশি হিংস্র হয়ে যায়। এমনিতে ভীষণ ভালো একজন মানুষ মনে হয় তাকে। সায়রা হঠাৎ আয়রার বিয়ের গ্রাউন্ডটা তার গায়ে আলতো করে ধরিয়ে দিয়ে চমকে উঠল। ভাইয়া, তোমার পছন্দের তারিফ না করলেই পারছি না। আপুকে তো একদম রাজকীর মতো দেখাবে, অনেক বেশি সুন্দর এই গ্রাউন্ডটা।
সায়নের চোখ যেন স্থির হয়ে গেল গ্রাউন্ডের উপর, এক ঝলক তাকিয়ে যেন সময় থমে গেল তার জন্য। মুহূর্তে আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন সে, চোখ কেমন যেন বেকুলতা। ঠিক তখনই দাদি হাসি মুখে একটি বাহারি গলার হার বের করে সামনে ধরলেন। এই হারটা দিলে কেমন হয় আয়রা? তোর গ্রাউন্ডের সাথে একদম খাপে খাপ মনে হচ্ছে, তাই না? আয়রা একটু সাড়া দিল না, তার চোখে মুখে একটু অজানা নিস্তবতা, যেন শব্দটা তার কণ্ঠে ছেড়ে অনেক দূরে পালিয়েছে। সে দাঁড়িয়ে আছে বোবার মতো। সায়নের চোখ আবারও ছুঁয়ে গেল আয়রাকে, কিন্তু তা শুধু ক্ষণিকের জন্য। দ্বিতীয়বার আর সাহস হলো না তাকানোর। হৃদয়টা ভারী হয়ে এলো তার, একটু অদ্ভুত তাই না বলা অনুভূতি চাপ যেন বুকের ভেতর বসে রইল। এবার নেহা এসে দাঁড়ালো সায়নের সামনে, চোখের কোণে লুকানো অভিমান, মনের ভেতর জমে থাকা কষ্ট। তবুও ঠোঁটের এক চিলতে মিথ্যে হাসি টেনে বলল, এই গ্রাউন্ডটা পরে আমাকে কেমন লাগছে সায়ন? সায়নের চোখ একবার থেমে গেল নেহার উপর। সংক্ষিপ্ত এক দৃষ্টিতে দেখে শান্তভাবে বলল, অসাধারণ। নেহা যেন সেই একটা শব্দে আকাশ ছুঁয়ে ফেলল। তারপর দাদির হাত থেকে জুয়েলারির বাক্সটা নিয়ে বলল, এইগুলোর মধ্যে আমাকে কোনটা বেছে দিবে? তুমি যেটা দিবে ওইটাই আমি পরবো। সায়নের চোখ তখন আয়রার দিকে, আর তার গলার দাদির পছন্দ করা মালাটার দিকে। হঠাৎ সায়ন আয়রার একদম কাছে চলে এলো, ওর গলা থেকে হারটি খুলে নিয়ে বলল, এটাতে তোকে সবচেয়ে বেশি ভালো লাগবে। দাদি কিছু একটা বলতে যাবে এমন সময় আয়রা ধীরে দাদির হাত চেপে ধরলো, চোখে যেন এক অদ্ভুত অনুময়, যেন বলে দিচ্ছে, দয়া করে কিছু বলো না। দাদি থেমে গেলেন, নিঃশব্দে সম্মতির মতো। নেহা ততক্ষণে আনন্দে আত্মহারা। নিজের মতো করে গহনা বেছে নেওয়ার আনন্দ নয়, বরং সায়নের পছন্দ পাওয়া যে তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। নেহা এক দৌড়ে রুমের দিকে চলে গেল, হয়তো আনন্দে, হয়তো আত্মতৃপ্তিতে ঘরে। সে তো জানে না নিজের একতরফা ভালোবাসাকে সত্যি ভেবে সে ঠিক একটা গভীর মায়া জালে পা দিয়ে ফেলেছে, যেখান থেকে ফিরে আসাটা শুধু কষ্টকর নয়, প্রায় অসম্ভব। তখনও এতক্ষণ চুপ করে থাকা দাদির মুখ খুললেন, কণ্ঠে বিস্ময় আর অনুযোগের সুর। এটাকে ঠিক করলি সায়ন? আয়রার জন্য তোর নিজের হাতে বেছে রাখা সেটটা তুই নেহার গলায় পরিয়ে দিলি? সায়নের মুখে তখনও কোনো ভাবান্তর নেই। সে ধীরে কাছে গিয়ে জুভানের কানে কানে কিছু বলল। জুভান কিছু না বলে এক দৌড়ে চলে গেল সায়নের রুমে। মুহূর্তে খানেক পরে সে ফিরে এলো, হাতে বেশ কয়েকটা চকচকে জুয়েলারি বক্স। দাদি বিস্ময় হয়ে জিজ্ঞেস করলো, এগুলো আবার কি? সায়ন তখন একে অপরের বক্সগুলো খুলে টেবিলে সাজাতে লাগলো, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। চৌধুরী বাড়ির বড় মেয়ে বিয়ে হচ্ছে দাদি, কোনো সাধারণ মেয়ে না। তাকে কি 2-4 ভরি গহনা সাজানো যায়? তার কণ্ঠে নরম কিন্তু দৃঢ়। অনেক আগে ওর জন্য আমি আলাদা করে সবকিছু দামি আর মানানসই গহনা রেখে দিয়েছি। দেখো তো কেমন লাগে এগুলা। দাদির বক্সগুলোর দিকে তাকিয়ে থমকে গেলেন, চোখে এক ধরনের আলতো জ্বলে উঠল। একদম অসাধারণ, একেবারে আয়রার মতো রুচিশীল, খুব মানাবে ওর গলায়। এই বলে তিনি অনেকটা হার, টিকলি, কানের দুল আয়রার গলা ধরিয়ে দেখতে লাগলেন, যেন মনে হয় আয়রাকে সাজিয়ে নিচ্ছেন। আর আয়রা, সে তখনও দাঁড়িয়ে আছে নিঃশব্দে, চোখে মুখে না কোনো আনন্দ না অভিমান, শুধু একটা শান্ত গভীর নীরবতা। হঠাৎ দাদি থমকে গিয়ে যেন নিজেকে ফিরে পেলেন অতীতের এক কোণে। চোখে জমে থাকা স্মৃতি কুয়াশা ছড়িয়ে এক নিঃশ্বাসে বলে উঠলেন, জানিস সায়ন, তোর মা আয়রাকে কতটা ভালোবাসতো? নিজের মেয়ের মতো দেখতো ওকে। ও সবসময় বলতো, আম্মা দেখিয়েন আয়রা বড় হলে ওর টানা টানা চোখগুলো কেমন যেন ঝিলিক মারে। ওর চোখে এমন এক অদ্ভুত আলো, ওর মুখে এক শান্ত সৌন্দর্য। মানুষ তাকিয়ে থাকবে, শুধু চোখ ফেরাতে পারবে না। শায়ন কঠিন পাথরের মতো দাঁড়িয়ে থাকলো, কিন্তু দাদির কথা চালিয়ে গেলেন, আর জানিস, তোর মায়ের একটা ছবি ছিল, সে চেয়েছিল। স্টপ দাদি। শায়নের কণ্ঠ যেন বজ্রপাত। আর কিছু বলার দরকার নেই, আমি শুনতে চাই না এসব। এই বলে সে দাদির সামনে থেকে হঠাৎ চলে গেলেন। কেউ যেন তার ভেতরটা ছিন্ন করে দিয়ে গেছে। আয়রা হতভঙ্গ, মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, দাদি, উনি এভাবে চলে গেলেন কেন? আর আপনাকে কথা থামিয়ে দিলেন কেন? দাদি নীরবে কিছুক্ষণ, তারপর খুব আস্তে করে বললেন, জানি না। মায়ের কথা শোনায় হয়তো কষ্ট পেয়েছে, হয়তো সহ্য করতে পারছে না অতীতের সেই দিনগুলো। আয়রার কণ্ঠ থরথর হয়ে উঠল। বড় আম্মু, উনি কি চেয়েছিলেন? দাদির চোখ ভিজে উঠল, চোখে মুখে ক্লান্তির ছাপ। তোর বড় আম্মু তোকে নিজের মেয়ে মর্যাদা দিয়েছেন, সারা জীবন কাছে রাখতে চেয়েছিলেন। একদিন বলেছিলেন, সায়নের পাশে রাখলে আয়রা সারা জীবন হবে রাজকন্যার মতো। তিনি চেয়েছিলেন আয়রার বিয়ে হোক এমনভাবে যেন পুরো এলাকাবাসী মুখে মুখে বেড়াক তার গল্প। রাজকীয়, অভিজাত আর গর্বের ভরা এক আয়োজন। কিন্তু কেমন করে যেন এসব এলোমেলো হয়ে গেল। অকালে চলে গেল সেই অভাগী মেয়েটা। সে বেঁচে থাকলে তোকে কোনোদিনও অন্য কারো হাতে তুলে দিত না। এই কথা শোনার পর আয়রার এই অন্তরটা কেঁপে উঠল। হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তের জন্য ফুলে উঠল। বুকের ভিতর কোনো এক চাপা শব্দ যেন থেমে বেজে উঠল। সে ফিসফিস করে নিজেকে বলল, তাহলে কি সায়ন কিছু জানে? এই জন্য এই বিয়েটাকে রাজকীয় রূপ দিচ্ছে। তার কণ্ঠ স্তব্ধ হয়ে এলো, চোখ ভিজে উঠল। কিন্তু সে কিভাবে সহ্য করছে অন্য একজন পুরুষের পাশে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে? তার ভেতরটা একবারও কেঁপে উঠছে না? একটু কি বেদনা ছুঁয়ে যাচ্ছে না তাকে? সে তো এমন শান্ত স্বভাবের ছেলে না। আয়রার গা কেউ ভুল করেও ছুঁলে সায়নের দৃষ্টি তাজৌলার মতো চলে উঠত। তাহলে আজ সে এত নিশ্চুপ কেন? সে কিভাবে মানিয়ে নিচ্ছে এসব? হঠাৎ করে যেন মাথার ভেতরটা ঝাগড়া হয়ে গেল আয়রার। একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা অনুমান।
মনে হচ্ছে সব কিছুই তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে ধরতে পারছে না কিছুই। বিকেলে মিষ্টি রোদে ঘরটা ভরে উঠেছে মেহেদির গ্রানে। নেহা আয়রার দুই হাতে খুব যত্ন করে মেহেদি লাগাচ্ছিল। এক হাতে ফ্লোকাল ডিজাইন, অন্য হাতে তুরাগের নাম। তার নিখুঁত নকশা, সবার মুখে প্রশংসা। একে একে সবাইকে লাইন ধরেছে তার সামনে। ঠিক তখনই সায়রা এগিয়ে এলো। নেহা তার হাতে মেহেদি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এমন সময় হঠাৎ নিবিড় এসে সায়রার হাত ধরে সরিয়ে দিয়ে বলল, আপু আগে আমাকে দাও। সায়রা খেপে গিয়ে বলল, এটা কেমন ব্যবহার, আমি তো আগে এসেছি। নিবিড় হেসে দিয়ে উত্তর দিল, আগে বলে কি হবে, ও তো আমার আপু, ভাইরে আগে দেবে, এটাই তো স্বাভাবিক। নেহা পড়ে গেল এক অপ্রত্যাশিত বিপাকে। কারো পক্ষ নিলে অন্যজন রাগ করবে। সে একটু থেমে গিয়ে বলল, কাউকে দিচ্ছি না, আমি রেস্ট করব এখন, বলে নেহা তার জায়গা ছেড়ে চলে গেল। সারা এর জন্য রাগে ফুসতে ফুসতে একটি টিউব মেহেদি হাতে তুলে নিয়ে নিবিড়ের হাতে এলোমেলোভাবে মেখে দিল। এই নেন মেহেদি, আমি দিয়ে দিলাম, একদম জমকালো লেগেছে এখন। নিবিড় চিৎকার করে বলে উঠল, এই কি করলো, দাঁড়াও মজা দেখাচ্ছি তোমাকে। এই বলে সে আরেকটা মেহেদি টিউব হাতে তুলে নিল, সায়রার হাতে লাগিয়ে দিল। ঠিক তখনই, কি করলি তুই, আচমকা চিৎকার করে উঠল আয়রা। সবাই থমকে গেল। সায়রা ভেবাচাকা খেয়ে খেয়াল করলো, হঠাৎ হাত সরাতে গিয়ে সে আয়রার হাত পুরো মেহেদির নকশা নষ্ট হয়ে ফেলেছে। সায়রা এগিয়ে এলো আয়রার দিকে, কণ্ঠ নরম করে বলল, সরি আপু, আমি সত্যি দেখতে পারিনি, একটু ওয়েট করো, আমি ঠিক করে দিচ্ছি। আয়রার চোখে টলমল জল চলে এসে গেল। হাতের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। সে হাতে কত যত্ন করে মেহেদি ডিজাইন করেছিল নেহা, সেই হাত এখন এলোমেলো বিকৃত। তুরাগের নামটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক। সেই রাগে কণ্ঠে বলল, সর তুই, লাগবে না তোর সাহায্য। এই বলে সে ছুটে গেল হাত ধুতে। হঠাৎ পিছন থেকে গম্ভীর অথচ কোমল কণ্ঠ ভেসে এলো, উঠাচ্ছিস কেন মেহেদি, মাত্র তো দিলি। আয়রা চমকে পেছন ফিরে তাকালো। সায়ন দাঁড়িয়ে আছে, ভূ কুচকে তাকিয়ে, তার চোখে স্পষ্ট বিস্ময়। আয়রা চোখ তখনও কান্নায় টলমল। ভাঙ্গা গলায় সে বলল, এই সায়রা মেহেদি নষ্ট করে দিয়েছে আমার। দেখো না কি সুন্দর করে লিখে দিয়েছিল নেহা আপু তুরাগের নামটা, এখন ওইটা একদম ঘেটে গেছে। সায়ন হঠাৎ আয়রার হাতটা এক মুহূর্তের জন্য নিজের কাছে নিয়ে চুপচাপ করে ধরিয়ে তাকিয়ে রইল। তুরাগের নামটা ইংরেজিতে লেখা, কিন্তু প্রথম 3টা অক্ষর মুছে গেছে, শুধু শেষ 2টা লেটার ঝাপসা হয়ে গেছে। সায়নের চোখ কুঁচকে উঠল। এই সামান্য নাম ঘেটে যাওয়ার জন্য আয়রার এভাবে ভেঙে পড়েছে তার চোখে জল। সায়নের গলার স্বর একটু ভারী, তবু ঠান্ডাভাবে বলল, তুরাগকে কবে থেকে এত ভালোবাসা শুরু করেছিস? সায়নের প্রশ্নটা কানে যেতে আয়রা থমকে গেল। তার চোখে বিস্ময়ের ছায়া, কণ্ঠে হকচকা স্পষ্টা। সায়রা বলল, না মানে কি বললেন? সায়ন স্থির চোখে তাকালো আয়রার দিকে। তার গলার স্বর এবার আরো সরল অথচ গভীর। আবার সে সেম প্রশ্ন করল, তুরাগকে কি অনেক ভালোবাসিস? আয়রা কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকলো। অজান্তে তার গলা একটু শিউরে উঠল, মুখে অস্বস্তির ছায়া নেমে এলো। সায়ন কেন এমন প্রশ্ন করছেন, কি হলো হঠাৎ তার? কেন সে এত জোরালোভাবে জিজ্ঞেস করছে? আয়রা নীরবতা। সায়নের চোখে আগুন জ্বলে উঠল। সে একটু উচ্চস্বরে বলল, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আয়রা হঠাৎ তাড়াহুড়া করে বলল, এক না মানে সেভাবে না, আসলে ওনার সাথে। কি মানে করছিস, স্পষ্ট করে বল। আয়রা কিছুক্ষণ থেমে গলা কাঁপানি নিয়ে বলল, উনি ভীষণ ভালো ছেলে। চলবে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্টের জন্য ধন্যবাদ।